এত লোককে বাইরে রেখে ভোট দিতে যাওয়া কোনো একটা জায়গায় বা কোনো একটা ওয়ার্ডে যদি দেখা যায় যে সেখানে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে এবং তারপরে দেখা যায় যে সেখানে জয়ের ব্যবধানটা, যেটা নিয়ে আমরা এর আগের দিনও আলোচনা করছিলাম, যে জয়ের ব্যবধানটা যদি দেখা যায় যে খুব কম সংখ্যক এবং তারা যদি পরের দিকে আবার ছাড় পেয়ে যান, যে ভোটের পরে দেখা গেল তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি পেরিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলে নিতে পারলেন, কিন্তু এবারে তো ভোটটা দেওয়া হলো না, ফলাফলটা হয়তো তারা ভোট দিতে পারলে অন্যরকম হতো। তখন সেক্ষেত্রে যদি বিষয়টা আবার আদালতে যায়, আবার কি সেখানে তাহলে পুনরায় ভোট নেওয়া হতে পারে? সেই জায়গাগুলোতে কি আবার রিপোলিং হবে? একদম আসল জায়গাটা এসআইআর এর প্রসেস কিন্তু এটাই, মানে একদম যদি টু দি পয়েন্ট আপনি বলেন, সেটা হচ্ছে এটা যে একটা জায়গায় দেখা গেল কোন একটা রাজনৈতিক দল 10,000 ভোটে জিতেছে, সেখানে দেখা গেল 12,000 ভোট ট্রাইব্যুনালে পেন্ডিং, 12,000-এর অ্যাপ্লিকেশন, তাদের কি হবে পরবর্তীকালের বিষয়। সেখানে কিন্তু পরিষ্কার যে এইগুলোর যদি অ্যাডজুডিকেশন হতো তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারতো, কোন দিকে যেত পরের কথা। এই জায়গাটাতে কিন্তু আইনের যে ধারা, আইন যে বলছে না প্রত্যেককে তাকে অ্যাপ্লাই করতে দিতে হবে। পরবর্তীকালে আপনি যদি আশা করে বসে থাকেন বা আপনি যেটা বলছেন যে 10,000 ভোট বাদ গেছে আর ভোটে জিতেছে 9,000 বা 8,000, আবার কি সেখানে ভোট হবে? যদি আপনি পুরো প্রসেসটা দেখেন যেভাবে যা হয়েছে, আবার উত্তরটা কিন্তু একটু নেগেটিভই হবে। এরকম ধারণা করতে গেলে কিন্তু তাহলে প্রচুর, মানে বুথ নয়, প্রচুর বিধানসভা আপনার ক্যান্ডিডেট বিধানসভাতে আবার আপনাকে ভোট করতে হবে, যেটা এইভাবে যদি আপনি পুরো জার্নিটা দেখেন তাহলে কিন্তু তার সম্ভাবনা নেই। তখনও কিন্তু ওই রকমই আবার একটা কোনো কথা আসবে যে পরের ভোটে আবার তারা তো ফিরে পাবে, তারা আবার যদি ভোট চেঞ্জ করে দিতে পারে, যেটা কিন্তু খুব স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন হওয়া উচিত। হিউম্যান রাইটস কোনোদিন আজকে আমার হিউম্যান রাইটস থাকবে, কালকে থাকবে না, বা এইবারে হিউম্যান রাইটসটা আমি আপনাকে একটু বললাম আপনি পেন্ডিং রাখুন, আপনি 3 মাস পরে আপনার হিউম্যান রাইটস আবার কাজ শুরু করবেন বা আপনার হিউম্যান রাইটস ক্লেম করবেন, এটা কিন্তু হয় না। এই জায়গাটা কিন্তু ভোটারদের বা যাদের পেন্ডিং আছে বা যে ক্যান্ডিডেট ধরুন হারবে বা জিতবে, সে যে পার্টিরই হোক, তাদের প্রতি এবং এই ভোটারদের প্রতি এবং গণতন্ত্রের যে পদ্ধতি, সেই পদ্ধতির পক্ষে কিন্তু খুব একটা আশাকর খবর নয়। এবং তাতে অনেকেই কিন্তু ডিপ্রাইভড মনে করবে, ভোটাররাও মনে করবে, দেশের সিটিজেনরা মনে করবে, এবং যে ভোটের ক্যান্ডিডেট সেও কিন্তু মনে করবে। ভাবার খুব একটা সুযোগ নেই যে এটাকে আবার রিভার্স করা হবে এবং ভোট হবে, আমার মনে হয় না। তাহলে এই যে 142 ধারা প্রয়োগের কথা বলা হচ্ছিল, যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এবার 142 ধারা প্রয়োগ করে এই পুরো বিষয়টাকে দেখা হবে, তাহলে এই 142 ধারা প্রয়োগ করে আদালত বিশেষ ক্ষমতা ব্যবহার করছে, তাহলে কি এই বিশেষ ক্ষমতা ব্যবহার করেই এই 27 লাখ আবেদনকারীর মধ্যে যাদেরটা ছাড় পাবে তারা তো পেলেনি, বাকিদেরকে তাহলে কি সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে বাইরে রেখে ভোটে যাওয়া হচ্ছে? এটাই কি সেই বিশেষ ক্ষমতা? সাধারণ মানুষ হিসেবে তো এই প্রশ্নটা আসতেই পারে। দেখুন, সুপ্রিম কোর্টের যদি নর্মাল ক্ষমতা বলেন তাহলে কিন্তু প্রত্যেকটা সিটিজেন ভোট দেবে, এটা নর্মাল ক্ষমতার মধ্যে পড়ে। এবং বিশেষ ক্ষমতা সবসময় কিন্তু পজিটিভ সেন্সে ব্যবহার হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ ক্ষমতা মানে এই নয় যে বিশেষ ক্ষমতা যে কোনো সময় ব্যবহার হবে। আপনাকে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে, 5 জাজেস বেঞ্চ, 3 জাজেস বেঞ্চ এবং সংবিধান বেঞ্চের, যে কখন আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করব এবং কোন পরিস্থিতিতে, এবং সেই বিশেষ ক্ষমতাও কিন্তু আমাকে রিজনেবলি এক্সপ্লেন করতে হবে। তাহলে তো সুপ্রিম কোর্ট সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে 27 লাখকেও তো ভোটের লাইনে দাঁড় করাতে পারে। এক্স্যাক্টলি, আমার মতে আমি আপনাকে এটাই বলার চেষ্টা করছি যে যদি বিশেষ ক্ষমতা প্রয়োগ হয় সেটা কিন্তু সিটিজেনের জন্য বিশেষ ক্ষমতা প্রয়োগ হবে, সিটিজেনের বিরুদ্ধে নয়। তো যদি দেখা যায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ভোটার লিস্টে ভোটারদের বাদ রেখে ভোট হলো, তাহলে কিন্তু সেই বিশেষ ক্ষমতার প্রয়োগ কিন্তু যথার্থ অর্থে হলো না। বাট নিশ্চয়ই সুপ্রিম কোর্ট, আমার মনে হয় সুপ্রিম কোর্ট যখন বিশেষ ক্ষমতা প্রয়োগ করছে, এবং সুপ্রিম কোর্ট বারবার বলছে যে সিটিজেনের রাইট কিন্তু ইনফ্রিঞ্জ করা যাবে না, সিটিজেনের গণতান্ত্রিক অধিকার কিন্তু সরানো যাবে না। তো স্বভাবতই আমরা হয়তো টাইম নিয়ে আলোচনা করছি আপনি আমি, ঠিক কথা, কিন্তু সুপ্রিম কোর্ট অনেক উচ্চ জায়গায় বসে আছে, এমন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে 21 তারিখের মধ্যে, আমি আইনের কথাটা বলছি আমার মতামত ব্যক্ত না করে, আমার মতামত আপনাকে বলেছি যে কালকের মধ্যে কিন্তু হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কিন্তু যদি আপনি আইনের পর্যালোচনায় যান এবং স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনের কথা বলেন, তাহলে কিন্তু এখনো 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 23 তারিখে যারা যারা ভোট দেবে
তাদের কিন্তু সবার অ্যাডজুডিকেশন হয়ে যাওয়ার কথা, মানে অ্যাডজুডিকেশন মানে ট্রাইব্যুনালে হয়ে যাওয়ার কথা। তাতে সে ভোটার রাইট ফেরত পাক আর না পাক সেটা কিন্তু পরের প্রশ্ন, বাট তাদের বিচার হয়ে যাওয়া, আর এটাও কিন্তু সাংবিধানিক অধিকার, আমি যাই হই আমার বিচারটা যেন হয়, আমাকে দোষী সাব্যস্ত করা হোক বা নির্দোষ সাব্যস্ত করা হোক, কিন্তু শর্ট পিরিয়ডে আমার বিচার হওয়াটা এটা কিন্তু সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। একদম। এবার যেটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ট্রাইব্যুনাল গঠন, সেখানে 27 লাখ আবেদনকারী, এটা কি তাহলে ভোটের পরে সম্পূর্ণ হবে? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তাহলে কি মেটাতে পারলো না নির্বাচন কমিশন ভোটের আগে? এটাকে কি আপনি কি বলবেন, নির্বাচন কমিশনের ব্যর্থতা? কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু অন্য কোনো রাজ্যে এভাবে দেখা দেয়নি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। আপনার সঙ্গে এর আগেও এই নিয়ে আমরা আলোচনা করেছি, এবং তখনও কিন্তু আমাদের একখানা আইডিয়া বা আমাদের যে একখানা ধারণা যে আলটিমেটলি একখানা মেজর পোর্শন ভোটারকে বাদ রেখে ভোট হবে, এরকম একখানা আমাদের মনে হচ্ছিল। কারণ যে ক্রনোলজি বা যে সংখ্যা তত্ত্ব বলছে যে এর মধ্যে সম্ভব হবে না যে এতগুলো বিচার করে এতজনকে এনে আলটিমেটলি তাহলে কিছু ভোটারকে বাদ রেখে করা হবে। এবং এই কথাও হয়েছিল যে কিছু ভোটারকে বাদ রেখে করা হলে তাহলে কিন্তু একটা পক্ষ যারা এসআইআর কে বিরোধিতা করছিল তাদের কথা কিন্তু মিলে যাবে। তাদের বক্তব্য ছিল কিছু ভোটারকে বাদ রেখে ভোট করানো হবে, যেটা ইভেনচুয়ালি দেখা যাচ্ছে আলটিমেটলি যদি ভোট হয়ে যায় এবং এদের বিচার না করে, তাহলে সেই কথারই কিন্তু সত্যতা প্রমাণিত কিন্তু এই হচ্ছে। কথাও তো বলা হয়েছিল যে কোনো যোগ্য ভোটারকে বাইরে রেখে ভোট হবে না, সেক্ষেত্রে ভোট পিছোতে পারে। এই জায়গাটাতে আপনি আমি শুধু আলোচনাই করতে পারি, বাট কেন বলা হয়েছে বা পুরো প্রসেসটা যে আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন, যেটা আমরা ভেবেও ছিলাম, এর বাইরে বলা হয়েছিল। কারণ আমি একটু এই জায়গাটা বলি সেলিমদা, তাহলে হয়তো বিষয়টা একটু পরিষ্কার হবে। কারণ এর আগে যেদিন চলছিল 13ই এপ্রিল, সেদিন কি বলা হয়েছিল আমরা একটুখানি যদি এই জায়গাটা পড়ি। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন কোনো ভোটারকে অন্যায়ভাবে ভোটে অংশ নিতে না দিলে নির্বাচন বাতিল হতে পারে। কেন বলেছিলেন? কিন্তু শুধু ভোট দিতে না পারা নির্বাচন বাতিলের কারণ নয়। যদি খুব বড় সংখ্যক ভোটার ভোট দিতে না পারে তবেই নির্বাচন বাতিল হতে পারে। আবার তিনি বলছেন 10% ভোটার যদি ভোট না দেন আর জয়ের ব্যবধান যদি 10%-এর বেশি হয় তাহলে তেমন সমস্যা হবে না, কিন্তু যদি জয়ের ব্যবধান 2% হয় আর 15% ভোটার যদি ভোট দিতে না পারেন তাহলে বিষয়টা গুরুতর। তখন জয়মাল্য বাগচি নির্বাচন কমিশনকে একথাও বলছেন যে এদেশে জন্মেছেন তার ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিক নয়, আবেগেরও। লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধু পশ্চিমবঙ্গেই আছে, অন্য কোনো রাজ্যে নেই। আমরা একটু মনে করিয়ে দিলাম যে 13ই এপ্রিল এই কথাগুলো জয়মাল্য বাগচি বলেছিলেন। তাহলে এই বড় সংখ্যক মানে কথাটা কি বলছেন? এই 26 লাখ বা 27 লাখকে কি তাহলে বড় সংখ্যার আন্ডারে ধরা হচ্ছে না? দেখুন, এটা আমাদের